চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। শুভেচ্ছা। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিতর্কের বিষয় মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমাদের সাথে পক্ষে বিতর্ক উপস্থাপন করবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বিতর্কিক হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ মোবাশ্বের রহমান, আরিফ শাহরিয়ার শিহাব এবং মোহাম্মদ আবরার মাহির। আমাদের সাথে বিপক্ষের দল হিসেবে আছেন ময়মনসিংহ জেলা স্কুল ময়মনসিংহ এবং আমাদের সাথে বিতর্কিক হিসেবে আছেন অরিজিৎ চৌধুরী মনন, আবরার রাইস রোহান, খন্দকার ফারহান ইশরাক। আমাদের সাথে বিচারক মণ্ডলীতে আছেন প্রাক্তন বিতর্কিক মীর মাসরুর জামান, ডক্টর রাজিয়া রহমান এবং রিয়াসাত আল ওয়াসিফ। আজকে আমাদের অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, সচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এবারে আমি আমাদের মাননীয় সভাপতিকে আমাদের বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই বিতর্কের প্রস্তাবনা মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমরা শুরু করতে যাচ্ছি বিতর্ক অনুষ্ঠান। পক্ষে প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকার প্রথম বক্তা মোহাম্মদ মোবাশ্বের রহমান। আজকের বিতর্কের বিষয় হলো মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। অত্যন্ত যুক্তিগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। শুরুতেই সংজ্ঞায়নে চলে যাই। আমরা আজকে মা ও শিশু বলতে কাদেরকে বোঝাচ্ছি? আমরা আজকে মা বলতে গর্ভবতী নারী এবং শিশু বলতে সাধারণত নবজাতক বা জন্ম থেকে 5 বছর বয়সী এরকম শিশুদের বোঝাচ্ছি, যাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য সুষ্ঠু পরিবেশটা অনেক বেশি দরকার। আমরা আজকে জলবায়ু বলতে বোঝাচ্ছি এমন একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝাচ্ছি। জলবায়ু পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি বৃহৎ অঞ্চলব্যাপী দীর্ঘমেয়াদী আবহাওয়ার বৈশিষ্ট্যের পরিবর্তন, যেমন যে কোনো সময় তাপমাত্রা বা বৃষ্টিপাতের সময় ও বিভিন্ন ধরনের পরিবর্তন। আমরা স্বাস্থ্য ঝুঁকি বলতে বোঝাচ্ছি সেই সব পরিবেশ বা পরিস্থিতিকে বোঝাচ্ছি যেগুলো মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রথমত প্রাকৃতিক দুর্যোগগুলোর সৃষ্টি হচ্ছে। খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলোর সৃষ্টি হচ্ছে এবং অস্বাভাবিক তাপমাত্রা, তীব্র বৃষ্টিপাত, যে কোনো সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ইত্যাদি ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো একটা মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কিভাবে বাড়াচ্ছে? একটা সাধারণ মানুষ যতটা সহজে এই দুর্যোগ কবলিত এলাকায় বা এই দুর্যোগের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই জিনিসগুলো যত সহজে মোকাবিলা করতে পারে, একটা নবজাতক শিশু বা একটা গর্ভবতী মা, ওই সংবেদনশীল মানুষটা কখনো ওই জিনিসটা খুব সহজে মোকাবিলা করতে পারবে না। ফলে তার স্বাস্থ্য ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে মা ও শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে, যার ফলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না এবং তাদের চিকিৎসা অনেক বেশি ব্যাহত হচ্ছে, যে জিনিসটা কিনা অনেক বেশি সমস্যাজনিত। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের মধ্যে। জলবায়ু পরিবর্তনের ফলে রোগের বিস্তার, পানি, খাদ্য সংকট
তারপর ইত্যাদি সমস্যাগুলো সৃষ্টি করছে এবং যে পরিবেশগত বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে, যা কিনা মা ও শিশুর স্বাস্থ্যকে অনেক বেশি বিপদগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা কিনা মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। 2 স্বাস্থ্যগত সমস্যা। 3 অস্বাভাবিক তাপমাত্রার ফলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। 4 জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাস্থ্যকর পরিবেশের ফলে শিশুদের প্রারম্ভিক মৃত্যু এবং বিকাশজনিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষ আপনি দেখেন যে যখন একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, ওই যে প্রতিকূল পরিবেশের ফলে যে বিভিন্ন ধরনের দুর্যোগগুলো হচ্ছে, এই দুর্যোগের ফলে সেখানে কিন্তু পানি এবং খাদ্য সংকটগুলো সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন বন্যা বা ঘূর্ণিঝড় ইত্যাদি যখন সমস্যাগুলো সৃষ্টি হয়, সেখানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে বা বিভিন্ন ধরনের যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে ইত্যাদির ফলে তাদের যেমন খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে, তাদের পুষ্টি সম্পদ সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু বিশুদ্ধ পানির সমস্যা হচ্ছে, যার ফলে কিনা তাদের স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যুর হার দুইটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রস্তাবনার বিপক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ময়মনসিংহ জেলা স্কুলের বিতার্কিক অরিজিৎ চৌধুরী মনন। মায়ের কোলে শিশুর হাসি, মা তোমাকে ভালোবাসি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের পরিষদ, আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বিপক্ষে বলছি, প্রথমেই গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলোর ক্রমান্বয়ে সংজ্ঞায়ন করছি। মা বলতে সাধারণভাবে একজন নারীকে বোঝানো হয় যিনি গর্ভধারণ করেন বা গর্ভধারণ করার পরবর্তী সময় একটি সন্তানের জন্ম দেন ও দুধ পান করানোর প্রক্রিয়া থেকে শুরু করে সারা জীবন সন্তানকে আগলে রাখেন। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিশু আইন 2013 অনুসারে 18 বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু। স্বাস্থ্য ঝুঁকি বলতে বোঝানো হয় এমন কোনো কাজ বা ঘটনা যা মানুষের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। আজকের বিতর্কের বিষয়টির পরিপ্রেক্ষিতে অকাল গর্ভধারণ, শিশুশ্রম ইত্যাদি বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবীর আবহাওয়া ও পরিবেশের দীর্ঘমেয়াদী পরিবর্তন। সামগ্রিক সংজ্ঞাটি দাঁড়াচ্ছে জীবনের বিভিন্ন পর্যায়ে মা ও শিশু যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হন তার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। প্রতিপক্ষ দল আজকে মনে করছেন শিশুশ্রম, অকাল গর্ভধারণ, বাল্যবিবাহের মতো স্বাস্থ্য ঝুঁকিগুলোর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, কিন্তু মাননীয় সভাপতি, আমরা বলছি ভিন্ন কথা। আমরা বলছি মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন নয়, বরং আর্থসামাজিক প্রেক্ষাপট। এই বিষয়টিকে আমরা 3টি ভাগে ভাগ করে নিয়েছি। আজকের বিতর্কে সর্বপ্রথম ও প্রধান যে প্রশ্নটি উত্থাপিত হবে সেটি হলো কি কি ঝুঁকি রয়েছে। মার ঝুঁকিসমূহ: পুষ্টিহীনতা, গর্ভকালীন জটিলতা, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মানসিক চাপ প্রভৃতি। শিশুর স্বাস্থ্য ঝুঁকি: পুষ্টির অভাব, টিকা প্রদানের সমস্যা, সংক্রামক রোগ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, স্বাস্থ্যসেবার অভাব। 2013 সালের স্বাস্থ্য ও জনসংখ্যা খানা BDHS এর পরিসংখ্যান অনুযায়ী গ্রামীণ এলাকায় প্রতি 10,000 জনের জন্য, লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, প্রতি 10,000 জনের জন্য রয়েছে মাত্র 4 জন চিকিৎসক এবং 2 জন নার্স। এই যে অবকাঠামোগত দুর্বলতা বা আর্থসামাজিক প্রেক্ষাপট, এর কারণে যে ঝুঁকিসমূহ সৃষ্টি হয়েছে, যেখানে একটি শিশু জন্মের আগেই মৃত্যুবরণ করছেন, ঠিক সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি করে প্রতিপক্ষের বন্ধুরা মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন মনে করছেন, প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় সভাপতি, এরপর দ্বিতীয়তে যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। 2015 সালে WHO এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 40%-এরও কম সময়ে চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়। প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা বললেন বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকট দেখা দেয়। যখন জলবায়ু পরিবর্তনের ফলে একটি ঝুঁকি সৃষ্টি হয় এবং তার জন্য যখন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায় না, তা মৃত্যু ঝুঁকিতে রূপান্তরিত হয়। তাই এখানে প্রধান দায়টা কার উপর বর্তায়, প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় সভাপতি, এরপর যে বিষয়টি আসছে তা হলো পুষ্টিহীনতা। 2011 সালের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ টাইমসের 5 বছর কম বয়সী শিশুদের মধ্যে 36% ওজন স্বল্পতা এবং দেশের 15 থেকে 49 বয়সী মায়েদের 42%-এরও বেশি অ্যানিমিয়া ঘটছে। এই ক্ষেত্রে খাদ্যের, মানুষের যখন খাদ্য ক্রয় করার সামর্থ্য না থাকে তখন সে পুষ্টিকর খাদ্য কিভাবে পাবে তা আমার বোধগম্য হয় না। তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্থসামাজিক প্রেক্ষাপটই প্রধান কারণ হিসেবে উপস্থিত হচ্ছে। সভাপতি, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাই আমরা বলছি মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, একটি কারণ জলবায়ু পরিবর্তন হলেও প্রধান কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আজকের বিষয়ের প্রস্তাবনার পক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকার বিতার্কিক দ্বিতীয় বক্তা আরিফ শাহরিয়ার শিহাব। মাননীয় সভাপতি, মা এবং নবজাতক শিশু দুটি শব্দ আমাদের বিশ্বের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আগামী প্রজন্ম, আরেকটি হচ্ছে আগামী প্রজন্ম সৃষ্টি করে। এই দুটি শব্দ নিয়ে আজকে বিতর্ক। আজকে বিতর্কে কেন এই দুটি শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হয়তো প্রতিপক্ষ দল বুঝতে পারছেন না। প্রতিপক্ষ দল আমাদের এখানে এসে প্রধান কারণ হিসেবে আর্থসামাজিক প্রেক্ষাপটকে দায়ী করেন। মাননীয় সভাপতি, কেন এটা প্রধান কারণ হিসেবে হওয়ার যোগ্য নয় সেটা আমি আমার যুক্তির মাধ্যমে উপস্থাপনা করব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রথম কারণ প্রতিকূল পরিবেশ সৃষ্টি। কীভাবে মাননীয় সভাপতি? প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রের এই যে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা
বৃদ্ধি পাচ্ছে মাননীয় সভাপতি। এর ফলে উপকূলীয় অঞ্চলগুলো ডুবে যাচ্ছে ধীরে ধীরে। মাননীয় সভাপতি, বন্যা, ভয়ঙ্কর বন্যা, খরা, ভূমিধস, হঠাৎ ভূমিধস হচ্ছে, ঘূর্ণিঝড় ঘন ঘন, এইসব প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে ওইসব এলাকায় তারা যে আমাকে বলে, প্রতিপক্ষ দল আমাকে এসে বলে যায় যে 40%-এরও কম স্বাস্থ্যসেবা পাওয়া যায়। মাননীয় সভাপতি একটু খেয়াল করেন, ঢাকার মতো একটি আধুনিক অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া যায়, কিন্তু কেন এই উপকূলীয় অঞ্চলগুলোতে পাওয়া যায় না? কেননা সেখানে পর্যায়ক্রমে জলবায়ু পরিবর্তনের কারণে পর্যায়ক্রমে প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকে, যার ফলে যদি ওখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসেবা করাও হয় সেগুলো আবার ভেঙে যায় মাননীয় সভাপতি। এটা হচ্ছে আজকে মূল কারণ। মাননীয় সভাপতি, তারা অনেকগুলো কারণ আমাকে দেখানোর চেষ্টা করে, আর্থসামাজিক প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, এগুলো অবশ্যই কারণ, আমি স্বীকার করছি এগুলো কারণ, কিন্তু প্রধান কারণ হওয়ার যোগ্য না, কেননা এইসব সমস্যার সৃষ্টি হয় জলবায়ু পরিবর্তনে। আজকে মাননীয় সভাপতি, আমি যদি মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকিকে আমি এটি বৃক্ষের সাথে তুলনা করি, জলবায়ু পরিবর্তন হচ্ছে তার শিকড়, এবং তারা যে দায়িত্বটাকে করছে তারা হচ্ছে তার শাখা পোশাকে না কেটে যদি আমি শিকড় তুলে উড়ে ফেলতে পারি, তাহলে আমার সেই স্বাস্থ্য ঝুঁকি এবং সমস্যাটা আমি দূর করতে পারবো মাননীয় সভাপতি। ইউনিসেফের 2019 সালে এটি পাওয়া যায়, প্রতিবেদন পাওয়া যায়, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে বিশ্বের 1,90,00,000 মানুষ শিশু হুমকির মুখে আছে মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, আজকে আপনি সুনামগঞ্জ তাহমিনা বেগমকে দেখেন, বিকাশজনিত সমস্যার কারণে তার সন্তান ভুগছে। মাননীয় সভাপতি, আজকে আপনি চট্টগ্রামের মায়ারানীকে দেখেন, অপরিণত অবস্থায় সন্তান জন্ম হয়েছে। মাননীয় সভাপতি, এই সবগুলো কারণের পিছনে কেন আজকে জলবায়ু পরিবর্তনকে আমরা দায়ী করছি? কারণ সেখানকার অত্যধিক তাপমাত্রা, সেখানকার হঠাৎ তাপমাত্রা, এই যে 31 ডিসেম্বর পর্যন্ত শীত একটা নিম্ন পর্যায়ে ছিল, হঠাৎ করে 1 তারিখ থেকে শীত অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। এই যে তাপমাত্রা নিম্ন হঠাৎ করে, এই জলবায়ু পরিবর্তনের প্রভাব, এগুলো আজকে আমার বিশ্বে অনেক সমস্যা সৃষ্টি করছে, যা কিনা আজকের প্রধান কারণ। দ্বিতীয় যুক্তি, অস্বাভাবিক তাপমাত্রা। মাননীয় সভাপতি, একটি প্রতিবেদন দেখা যায় জাগো নিউজ 24 এর, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 4% অকাল জন্মহার বেড়ে যায়। অর্থাৎ প্রতি বছর যখন অতিরিক্ত তাপপ্রবাহ চলে, তখন 26% অকাল জন্মের হার বেড়ে যায়, যার ফলে কিনা আমার দেশের ওই মাগুলো তার সন্তানকে অকাল জন্ম দিতে বাধ্য হয়, অকাল জন্ম দেয়, যার ফলে তার সন্তানরা বিকাশজনিত হারে হবে। এইসব অতিরিক্ত তাপপ্রবাহ কেন চলছে প্রতিপক্ষ দল প্রশ্ন থেকে যায়। এইসব অতিরিক্ত তাপপ্রবাহ হচ্ছে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের জন্য মাননীয় সভাপতি। দারিদ্রতা নামক যেগুলো আছে, এই যে কুমিল্লায় বন্যা হলো, এখানে অনেক সচ্ছল পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এইসব জলবায়ু পরিবর্তন জনিত অত্যধিক বন্যার কারণে। এই শিকড়টা কি? জলবায়ু পরিবর্তন। সেখানে দরিদ্র হয়েছে স্বচ্ছলতা থেকে, কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, স্বাস্থ্যগত সমস্যা, এই যে ডায়রিয়া, অপুষ্টি। সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিবেদন দেখা যায় 17,50,00,000 মানুষ প্রতি বছরে বিশ্বের শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটিতে দেখা যায় জলবায়ু পরিবর্তন সৃষ্ট রোগের 88% 5 বছর নিচে শিশুর উপর প্রভাব ফেলে। মাননীয় সভাপতি, আমি যদি নেপোলিয়ন বোনাপার্টের এটি বিখ্যাত উক্তি আছে, তুমি আমাকে এটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে এটি শিক্ষিত জাতি দেবো। প্রধান কারণকে যদি আমি উপরে ফেলতে পারি, তাহলে বলা যায় তুমি আমাকে এটি অনুকূল জলবায়ু দাও, আমি তোমাকে এটি সুস্থ জাতি উপহার দেবো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে দেখেন যত এই যে হিরোশিমা নাগাসাকিতে দেখেন মাননীয় সভাপতি, আজ থেকে 70-80 বছর সেখানে বোমা হামলা হয়েছিল, তবু এখনো সেখানে কেন বিকলাঙ্গ বাচ্চা জন্ম হয়? কারণ সেখানকার জলবায়ু পরিবর্তিত হয়ে গেছে সেই বোমা হামলার কারণে। এই কারণে ওখানে এখনো বিকলাঙ্গ বাচ্চা জন্ম হয়। তখন ধনী বা দারিদ্র সচ্ছলতা এইসব জিনিস কখনো প্রশ্নবিদ্ধ হয় না মাননীয় সভাপতি। প্রশ্ন থেকে যায় হিরোশিমা নাগাসাকিতে কেন এখনো বিকলাঙ্গ বাচ্চা জন্ম হয়, প্রশ্ন থেকে যায় প্রতি দলের কাছে। তো আশা করি উত্তর পেয়ে যাবো, কেন উত্তর পেয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এবারে প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আবরার রইস রোহান, ময়মনসিংহ জেলা স্কুল। বিতর্ক চলছে। আজকে বিতর্কের চূড়ান্ত বিষয় নির্ধারণ করা হয়েছে মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলগত অবস্থান থেকে বলছি, মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন নয়, বরং আর্থিক সামাজিক প্রেক্ষাপট। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলেছেন দুর্বল অবকাঠামো কিভাবে মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকিতে প্রভাব ফেলে, এবং আমি আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে এটি বিশ্লেষণ করে যাব কিভাবে সামাজিক প্রেক্ষাপট মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকির প্রভাব ফেলে। সভাপতি, ইউনিসেফ বাংলাদেশের একটি পরিসংখ্যান অনুযায়ী 15 থেকে 19 বছর বয়সে 52% নারীর অপ্রাপ্তবয়স্ক বিয়ে হয়েছে, যেখানে বাংলাদেশের প্রচলিত আইন বলছে 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে শাস্তিযোগ্য অপরাধ। মাননীয় সভাপতি, এর ফলে মায়ের অপ্রাপ্তবয়স্ক বিয়ে এবং পরবর্তীতে মাতৃত্ব গ্রহণের জন্য মা ও শিশুর বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। এর মধ্যে মায়ের উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অ্যানিমিয়া, অ্যাক্লেমশিয়া এবং গর্ভধারণ জনিত বিভিন্ন জটিলতা উল্লেখযোগ্য। এছাড়া অপ্রাপ্তবয়স্ক যে সকল মা শিশু জন্মদান করেন তাদের মধ্যে বিভিন্ন জটিলতা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রি ম্যাচিউর জন্ম, কম ওজনের শিশুর জন্ম এবং শিশুর বিভিন্ন শারীরিক ও মানসিক অপরিপূর্ণতা। এই অল্প বয়সী বিয়ে এবং পরবর্তীতে মাতৃত্ব গ্রহণের জন্য মা ও শিশুর যে সকল স্বাস্থ্য ঝুঁকি দেখা যাচ্ছে, এর প্রধান কারণ কখনোই জলবায়ু পরিবর্তন হতে পারে না, বরং এর প্রধান কারণ সেই সামাজিক প্রেক্ষাপট যেখানে আজও একজন বাবা মা তার নারী শিশুকে বোঝা মনে করে। মাননীয় সভাপতি, বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকির অন্যতম একটি প্রভাবক হচ্ছে শিক্ষার অভাব ও অসচেতনতা। বাংলাদেশের 50 থেকে 60% নারী অ্যান্টিনেটাল চেকআপ পান না। এই অ্যান্টিনেটাল চেকআপ না পাওয়ার মূলত দুটি কারণ রয়েছে। এক, বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা। দুই, মায়ের অজ্ঞতা ও সচেতনহীনতা। মাননীয় সভাপতি, এই অ্যান্টিনেটাল চেকআপের অভাবে মা ও শিশুর বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে উল্লেখযোগ্য মায়ের
প্রিঅ্যাক্লেমশিয়া, জিডিএম, হেমোরেজ, মিসক্যারেজ এবং এছাড়াও শিশুর কনজিনিটাল ডিফেক্ট অর্থাৎ জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে দেখা যায়। মাননীয় সভাপতি, এই শিক্ষার অভাব ও অসচেতনতার জন্য যে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে তার পেছনে কিন্তু জলবায়ু পরিবর্তন কারণ নয়। সেখানে রয়েছে আমাদের সেই সামাজিক প্রেক্ষাপট যা মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সেই মা এবং তার পরিবারকে জানতে দেয় না। মাননীয় সভাপতি, বর্তমানে প্রত্যেক আধুনিক বাবা মা যেন অ্যামি চুয়ার সেই বইয়ের ব্যাটল হিম অফ দ্য মাদার টাইগারের একটি বাস্তব চরিত্র সাজার চেষ্টা করছেন। সেখানে তারা তাদের অপ্রত্যাশিত ইচ্ছা, তারা অপরিপূর্ণ ইচ্ছা তার সন্তানের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু তাদের সেই পাহাড় সমান প্রত্যাশা যখন সেই শিশুটি তার ছোট্ট কাঁধে দিনের পর দিন বইতে বইতে ক্লান্ত অভিশ্রান্ত, সেদিন তার এক আত্মার মৃত্যু হয়। কিন্তু আমরা সেই আত্মার মৃত্যু দেখতে পারি না, কারণ প্রমোদ চৌধুরী বলেছিলেন দেহের মৃত্যু রেজিস্টারে হয়, আত্মার মৃত্যুর হয় না। সেই আত্মার মৃত্যু বলতে বোঝাচ্ছে আমরা মানসিক অবসাদ, মানসিক চরম ঝুঁকি। মাননীয় সভাপতি, শিশুর যে মানসিক চরম ঝুঁকি এবং মানসিক যে বিপর্যয় ঘটলো এর পেছনে কিন্তু জলবায়ু পরিবর্তন কারণ নয়। এর পেছনে প্রধান কারণ সেই সামাজিক প্রেক্ষাপটে সেই উচ্চভিলাষী পিতামাতা যারা তাদের অপরিপূর্ণ ইচ্ছা, মনের সুপ্ত বাসনা সেই সন্তানকে দিয়ে তার মানসিকভাবে বিপর্যয় দ্বার প্রান্তে হাজির করছে। অর্থাৎ সভাপতি, একজন মেয়ের বা মায়ের অপ্রাপ্তবয়স্ক বিয়ে, তার গর্ভধারণ, প্রসবকালীন সময় কিংবা পরবর্তী সেই শিশুর ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে যে সকল শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তার প্রত্যেকটি পিছনে জলবায়ু পরিবর্তন একটি পরোক্ষ কারণ হতে পারে, কিন্তু তার প্রধান একমাত্র প্রত্যক্ষ কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক সামাজিক প্রেক্ষাপট। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার প্রস্তাবনার পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকার দলনেতা মোহাম্মদ আবরার মাহির। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের বন্ধুরা আমাকে কয়েকটা কথা বলে দেওয়ার চেষ্টা করে, তারা আমাদেরকে বলে যে আমার সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার সমাজ জনসচেতনতার অভাব, কিংবা আমার সমাজে অল্প বয়স্ক বিবাহ, এই ধরনের সমস্যাগুলো কিংবা রোগ ব্যাধি। আমরা বিশ্বাস করি এই ধরনের সমস্যাগুলোও আমার জলবায়ু পরিবর্তনের মূল বা কারণের মধ্যেই পড়ে, কিন্তু আমরা এই জিনিসটাকে বিশ্বাস করি যে এই ধরনের সমস্যাগুলো দিন শেষে এই জলবায়ুগত সমস্যার ফলেই সৃষ্টি হয়। এইটা আসলে কিভাবে হয়? আমরা বিশ্বাস করি আমার সমাজে যখন একটা রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে বা রোগ ব্যাধি যখন আমার সমাজে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার মতো সমস্যাগুলো কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে ছিল। এই ধরনের সমস্যাগুলো বর্তমান প্রেক্ষাপটে কেন আরও বেশি বৃদ্ধি পেয়েছে? এই জলবায়ুগত পরিবর্তন, এই ধরনের এডিস মশাবাহী যে সকল জীবাণুগুলো রয়েছে এইগুলো কিন্তু আগে অত বেশি বিস্তৃত হতো না, এখন কেন বিস্তার পাওয়া শুরু করেছে? কেন আমার সমাজে এডিস মশাগুলো যেন সঠিকভাবে থাকতে পারে তাদের বসবাসের জন্য পর্যাপ্ত জলবায়ু বা পরিপূর্ণ জলবায়ু কিন্তু বর্তমানে সৃষ্টি হয়ে গিয়েছে দুর্ভাগ্যজনকভাবেই, এবং এই জন্যও কিন্তু আমরা বলতে পারি যে আমার সমাজে বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু সৃষ্টি হচ্ছে বা এগুলো বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা আমাদেরকে একটা প্রশ্ন করে দিয়ে গিয়েছিল যে আমার সমাজে আমরা কিভাবে এই ধরনের সমস্যা থেকে এড়িয়ে যাচ্ছি। আমরা বলছি যে না, আমরা কখনো সমস্যাকে এড়িয়ে দিচ্ছি না, আমরা অবশ্যই বিশ্বাস করি সমস্যাগুলো মূল সমাধান, কিন্তু দিন শেষে এই সমস্যাগুলো মূলে কি রয়েছে? আমরা জলবায়ু পরিবর্তন। মাননীয় সভাপতি, তাদের কাছে আমরা একটা প্রশ্ন রেখে দিয়ে গিয়েছিলাম যে আমার যে হিরোশিমা বা নাগাসাকিতে যে সমস্যাগুলো হয়েছিল, যে জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমান প্রেক্ষাপটেও যে কেন এই ধরনের বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে তার কোনো সুস্পষ্ট উদাহরণ বা সুস্পষ্ট কোনো একটা অ্যান্সার তাদের কাছ থেকে আমরা পাই নাই। এখন মাননীয় সভাপতি, তারা আরেকটা জিনিসের আমরা একটা খণ্ডন দিয়ে যাই। তারা আমাদেরকে বলার চেষ্টা করেছে অল্প বয়স্ক বিবাহের কথা তারা আমাদেরকে বলে দিয়ে যায় তাদের দ্বিতীয় যুক্তি হিসেবে। আমরা বিশ্বাস করি আমার সমাজে অল্প বয়স্ক বিবাহ একটা বড় সমস্যা। এই সমস্যার জন্য কিন্তু আমার সরকার বর্তমানে অনেক পদক্ষেপ গ্রহণ করছেন, কিন্তু আমার যেই সকল বিবাহসমূহ পূর্ণবয়স্কে হচ্ছে, আমার যেই সকল বিবাহসমূহ সঠিক টাইমে হওয়ার ফলেও এই যে যেই সকল নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মাত্রা বেড়ে যাচ্ছে, এইগুলো আসলে কেন হচ্ছে? আমার কেন শুধুমাত্র অল্প বয়স্ক বিবাহের মধ্যে কেন বিতর্কটাকে সীমাবদ্ধ করে রাখা জরুরি ছিল তাদের জন্য? তারা এই বিতর্কটাকে একটু বড় করে আমার ওই সকল মানুষদের দিক থেকেও তো বলতে পারতো। আমরা বিশ্বাস করি তারা ওই জায়গাটাকে অবহেলা করার চেষ্টা করবে, তারা ওই জায়গাটাকে ধরতে চায় না। কেন? কারণ তারা ওইটা জানে যে আমার সমাজে জলবায়ু পরিবর্তনের জন্যই কিন্তু দিন শেষে এই সমস্যাগুলো হচ্ছে, এবং ওই সমস্যাগুলোর জন্যই কিন্তু এই যে বয়স্ক নারীগুলা বা বয়স্ক সন্তানগুলো দিন শেষে সমস্যার শিকারগুলো হয়। অর্থাৎ মাননীয় সভাপতি, এখানে কি প্রমাণিত হয়? প্রমাণিত এইটাই হয় যে আমার সমাজে অল্প বয়স্ক বিবাহ বা এই ধরনের সমস্যাগুলো, এগুলো কারণ, কিন্তু দিন শেষে মূল কারণটা কিন্তু জলবায়ু পরিবর্তন। আমার উপকূলীয় এলাকায় যখন লবণাক্ত পানি বৃদ্ধি পায়, আমার উপকূলীয় এলাকায় যখন লবণাক্ত পানির ফলে যে সকল নারী প্রসব গ্রহণ করতে যাচ্ছেন, ওই নারীগুলো যখন ঠিকভাবে প্রসব গ্রহণ দিতে পারে না, কিংবা আগে থেকে জরায়ু কেটে ফেলা লাগে, কেন? তাদের দেহে লবণাক্ত পানি বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্বাস করি এই ধরনের লবণাক্ত পানি বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল জলবায়ু পরিবর্তন। অর্থাৎ আপনার সমাজে যে সকল সমস্যা, রোগগুলো, যে ব্যাধিগুলা, এই সকল রোগ ব্যাধি সমস্যাগুলো দিন শেষে কিসের জন্য বৃদ্ধি পাচ্ছে? ওই জলবায়ু পরিবর্তন। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা এই জিনিসটাকে সুস্পষ্টভাবে সুদৃঢ়ভাবে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করে দিয়েছি যে আমাদের সমাজে
জলবায়ু পরিবর্তনের ফলেই যে মূল সমস্যাগুলো হয়, এবং এটাই হলো আমাদের সমাজের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবেন ময়মনসিংহ জেলা স্কুলের বিতার্কিক দলনেতা খন্দকার ফারহান ইশরাক। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আজকের পরিষদ, আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমার এবং আমার দলের অবস্থান বিষয়টির বিপক্ষে। মাননীয় সভাপতি, 1990 কিংবা 2006 সাল থেকে অদ্যাবধি জলবায়ু পরিস্থিতির কেবলমাত্র অবনতি হয়েছে। আমার প্রতিপক্ষের বক্তব্যকে যদি আমি সঠিক ধরে নিই, তাহলে সেই হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে শীর্ষস্থানে থাকা একটা দেশ হিসেবে বাংলাদেশের মাতৃ এবং শিশু স্বাস্থ্যের পরিসংখ্যানের হবার কথা ছিল নিদারুণ অবনতি। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। পরিসংখ্যান বলছে বাংলাদেশে যেখানে 1990 সালে প্রতি 1 লক্ষ প্রসূতি মায়ের মধ্যে 574 জন মৃত্যুবরণ করতেন, সেই সংখ্যাটা আজকে কমে দাঁড়িয়েছে 153 জনে, এবং একই পরিসংখ্যান বলছে প্রতি 1000 নবজাতকের মধ্যে যেখানে 2006 সালে 84 জন নবজাতক মৃত্যুবরণ করত, সেই সংখ্যাটা বর্তমানে কমে দাঁড়িয়েছে 33 জনে। অর্থাৎ মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন নয়, বরং মা এবং শিশু স্বাস্থ্যের পরিস্থিতির সমানুপাতিক সম্পর্ক রয়েছে একটি সমাজের আর্থসামাজিক কাঠামোর উপর। মাননীয় সভাপতি, এবার যদি আমার দলীয় প্যারামিটার অনুযায়ী দারিদ্র্যের কথা বলতে হয়, আমরা সকলেই জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 56 গ্রাম আমিষ গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে দরিদ্র পরিবারগুলোতে গর্ভবতী মা এর তুলনায় অনেক কম পরিমাণে আমিষ গ্রহণ করে থাকেন, এবং এর ফলে তার যখন অপুষ্টিতে ভোগা কিংবা অপরিণত সন্তান জন্ম হয়, তখন তার পেছনে আমরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করতে পারি না, তার পেছনে আমাদেরকে খুঁজে বের করতে হবে সমাজের দারিদ্র্যের কথা। মাননীয় সভাপতি, আমাদের দেশে যখন একজন মাকে তার পরিবারের মধ্যে, দরিদ্র পরিবারগুলোতে মাকে যখন সহিংসতা সইতে হয়, পারিবারিক সহিংসতা সহ্য করতে হয়, যখন ছেলে জন্ম দেবেন নাকি মেয়ে জন্ম দেবেন, এই ব্যাপারে তার উপর যখন গর্ভকালীন সময় চাপ প্রদান করা হয়, তখন সেই মায়ের দুঃখের জন্য আমরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করতে পারি না, আমাদেরকে দায়ী করতে হবে এই সমাজের আর্থসামাজিক কাঠামোকে। মাননীয় সভাপতি, আমাদের একজন মা যদি তার গর্ভকালীন সময় একটু বিশ্রাম না পান, তার যদি দরিদ্র পরিবারের ঘানি টানতে হয়, একজন মা যদি সুস্থ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না পান, তিনি যদি স্বাস্থ্যকর পরিবেশের খাবারই না পান, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে মা এবং শিশু স্বাস্থ্য উন্নত হবে? তা কি আদৌ আশা করা যায়? ইউনিসেফের চাইল্ড মর্টালিটি রিপোর্ট 2021 আমরা দেখতে পেতাম না জাপানের যে শিশু মৃত্যুর হার, সেটা সোমালিয়ার তুলনায় 60 গুণেরও বেশি উন্নত। মাননীয় সভাপতি, যে 6টি দেশ আজকে মাতৃ এবং শিশু স্বাস্থ্যের সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে পরিসংখ্যানে, তার সবকটি একই অঞ্চলে, আর সেটি হচ্ছে সাব সাহারান আফ্রিকা, যেটি পৃথিবীর আর্থসামাজিক কাঠামোতে সবচেয়ে দুর্বলতম জায়গা, যেটি সবচেয়ে দরিদ্রতম জায়গা। মাননীয় সভাপতি, আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকে অস্বীকার করছি না, তবে মা ও শিশু স্বাস্থ্যের মতো নির্দিষ্ট বিষয়ে একটি কুসংস্কারচ্ছন্ন সমাজ, যেখানে নারীদেরকে পণ্য জ্ঞান করা হয়, দারিদ্র্যপীড়িত সমাজ যেখানে পুষ্টিকর খাদ্য হতে গর্ভবতী বঞ্চিত হয়, নিজ মানসিকতার সমাজ যেখানে বাবা তার কন্যাকে যৌতুকের ভয় বাল্য বিয়ে দিতে বাধ্য হয়, সেই সমাজে, সেই রাষ্ট্রের, সেই পারিবারিক কাঠামোতে দাঁড়িয়ে, সেই আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলবায়ু পরিবর্তনকে মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ হিসেবে গ্রাহ্য করতে পারি না। আর্থসামাজিক দুর্বলতাই মা এবং শিশু স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে, আর তাই এমন অবস্থার পরিবর্তন ঘটাতে শিক্ষার প্রসার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রাখা, সেটা আমাদের কর্তব্য, তবে তাকে নিরাপদে পৃথিবীতে আসতে দেওয়া, সেটা আমাদের অবশ্য কর্তব্য। মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ খন্দকার ফারহান ইশরাক তার চমৎকার বক্তব্যের জন্য। এ পর্যায়ে উভয় পক্ষের প্রতি বক্তব্য উপস্থাপন করার জন্য বিজ্ঞ বিচারক প্যানেলের পক্ষে মীর মাসরুজ্জামানকে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একটি বিতর্ক উপভোগ করলাম। বিতর্কের প্রস্তাব ছিল মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমরা দু দলেরই তার্কিকদের যে প্রস্তুতি, তার প্রতিফলন দেখলাম তাদের বিতর্কে, তাদের বলায়, তাদের যুক্তিতে, তাদের তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে, যেটি একটি বিতর্কের সৌন্দর্য। বিতর্কের সৌন্দর্য যুক্তি উপস্থাপন করা, যুক্তির বদলে যুক্তি উপস্থাপন করা, অন্যের যুক্তিকে সম্মান জানিয়ে নিজের যুক্তি প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে যাওয়া, এবং এভাবেই বিতর্কের মতো কর্মকাণ্ড আসলে আগামী দিনের জন্য যুক্তিমনস্ক, পরমোচ্চ সহিষ্ণু প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তন কিভাবে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি তৈরিতে কাজ করে, সেটি প্রমাণ করার চেষ্টা করলেন আজকের বিতর্কের যারা পক্ষে বলছিলেন, প্রস্তাবের যারা পক্ষে বলছিলেন তারা, আর প্রস্তাবের বিপক্ষে যারা বলছিলেন তারা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটটি বর্ণনা করার চেষ্টা করেছিলেন, যেখানে দারিদ্র্য, অসচেতনতা, অশিক্ষা এবং পারিবারিক নির্যাতন সহ বিভিন্ন সামাজিক ব্যাধিগুলোর কথা তারা তুলে ধরছিলেন, যা একটি মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য এবং একটি শিশুর আগমনকে নানানভাবে বিঘ্নিত করে। একটি শিশুর বিকাশ তো দূরের কথা, একটি শিশু যখন পৃথিবীতে আসে তার আগে থেকেই তাকে ঝুঁকির মধ্যে, অনিরাপত্তার মধ্যে কিভাবে রাখে, এই বিষয়গুলো তারা তুলে ধরছিলেন তাদের তথ্য এবং যুক্তির মধ্য দিয়ে। আমি শুধু বিতর্ক নিয়ে একটি কথা বলি,
আমরা বিতর্কটিকে যেন বিতর্ক হিসেবে করতে পারি, মানে এটিকে যেন একটি স্ক্রিপ্ট পাঠের মধ্যে আমরা সীমাবদ্ধ করে না ফেলি। তো কাজে অনেক বেশি স্ক্রিপ্ট নির্ভরতা বিতর্কের উপস্থাপনার যে সৌন্দর্য সেটিকে ক্ষুণ্ণ করে। এদিকে আমরা একটু মনোযোগী হই এবং আমরা পড়াশোনা করার পাশাপাশি বিষয়টিকে সত্যিকার অর্থে বোঝা, নিজে উপলব্ধি করা এবং উপলব্ধি থেকে বলার প্রয়াসটি যেন আমরা ভবিষ্যতের জন্য চালাই। তাহলে এই বিতর্কগুলো আরও সুন্দর হয়ে উঠবে এবং আরও বেশি ফলপ্রসূ হয়ে উঠবে বলে আমরা আশা করি। সুধীবৃন্দ, আমরা আমাদের ফলাফল প্রায় প্রস্তুত হচ্ছে, সম্ভবত ফলাফল কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসবে। এরই মধ্যে আমি দু একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য ঝুঁকির অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ সম্ভবত জলবায়ু পরিবর্তন। এছাড়াও অশিক্ষা, কুশিক্ষা, চিকিৎসা সেবার অভাব, স্পেশালি আমরা যেটা বলবো যে অ্যান্টিনেটাল অ্যান্ড প্রিনেটাল স্বাস্থ্য যেটাকে আমরা বলি, এই সেবার বা প্রাথমিক গর্ভকালীন যেসব সেবা আছে সেই সেবাগুলোর অভাব কিন্তু আমাদের রয়েছে। সরকার বিভিন্ন পর্যায়ে, আপনারা জানেন যে কমিউনিটি ক্লিনিক থেকে আরম্ভ করে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সেবা কেন্দ্র তৈরি করেছে এবং সেখান থেকে হাজার হাজার গর্ভবতী মা তাদের গর্ভকালীন সেবা নিচ্ছে। দুই পক্ষই কিন্তু তাদের পক্ষে যুক্তিগুলো উপস্থাপন করেছে এবং তারা চমৎকারভাবে তথ্য দিয়ে তাদের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে এবং আমরা দেখছি যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এরই মধ্যে দুই পক্ষই ভালো করেছে। এক পক্ষ তো একটু বেশি ভালো করবে, এটাই স্বাভাবিক, যেহেতু প্রতিযোগিতার বিষয় রয়েছে। আমি এখন আপনাদের সবার সামনে ফলাফল ঘোষণা করছি। আজকের বিজয়ী দল হিসাবে বিপক্ষ দল বিজয়ী হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার ফারহান ইশরাক। তোমাকে অভিনন্দন এবং ময়মনসিংহ জেলা স্কুল বিজয়ী দলকে অভিনন্দন এবং যারা বিজিত দল তাদেরকে অভিনন্দন, তারা ভবিষ্যতে ভালো করবে। মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ওই মাঝখানে ডারে চিনোস নাকি রে? বাপ মা বাড়ি ঘর সব চিনি। তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোরা, পেছন পেছন চল। পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন। আর লাল কাঠ ঘোরা। এই যে সামিরের আব্বা, একজনের সাথে পরিচয় করায় দেই। আমার মামাতো ভাই, বহু বছর ধরে কাতার থাকে, সহায় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না। দেশে আইছে বিয়া করতে। ভাইজান সালাম দাও। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী কিছু মনে করবেন না, আপনার মায়ের আমার খুব পছন্দ হয়েছে। দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ আমারে অনেক দিছে। তুমি কে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রুহি চল। আরে আরে সামিরার বিয়ার প্রস্তাব আসছে। কি বলেন? আমার মাইয়া তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই। ছেলে বিদেশে থাকে, বেশ অবস্থা সম্পন্ন। কিরে সামিরা, তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সাও অনেক। কি বলিস তুই? তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে রাখ তোর বিয়ের বয়স। আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না। বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ। বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ। কি বলিস তুই? পাগল নাকি? এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। ও বলছে বাল্যবিয়ে একটি সহিংসতা। বাল্যবিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়। আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম। অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমারও কিছু স্বপ্ন আছে। আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে। আসলে ওর সংসারের
দায়িত্ব নেওয়ার সময় এখনো হয় নাই। এইটা তো কোনো অসুবিধাই না। এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে। তাছাড়া বিয়ের পরে যতদিন ও লেখাপড়া করতে চায়, যত দূর লেখাপড়া করতে চায় আমি করাবো। ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেবো। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? এইটা তো ভালো কথা। মোটেও ভালো কথা না। অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না, যতই লোভ দেখান। চলো আমরা করি প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধে তুলি লাল কার্ড।